আপনারা যারা কৃষিকাজ, মৎস্য চাষ কিংবা পশুপালন করেন অথবা এইসব বিষয়ে নতুন কোনো তথ্য জানতে চান, শুরু করছি তাদের জন্য কৃষি ভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠান মাটি ও মানুষ। সেই দর্শক, আমাদের আজকের অনুষ্ঠানের আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশের তেল বীজ বা তেল ফসল নিয়ে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট ইতিমধ্যেই বেশ কতগুলো জাত উদ্ভাবন করেছে এবং নানা রকম গবেষণা কার্যক্রম পরিচালনা করছে তাদের গবেষণা মাঠে। অনুষ্ঠানের পর্যায়ে দেখুন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট তেল বীজ গবেষণা কেন্দ্রের নানা রকম গবেষণা নিয়ে আমাদের এখনকার বিশেষ প্রতিবেদন। কৃষি প্রধান বাংলাদেশের সর্ববৃহৎ কৃষি গবেষণা প্রতিষ্ঠান হচ্ছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট। 1983 সালে গাজীপুরে এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু। প্রতিষ্ঠান এ যাবৎ 205টিরও বেশি কৃষি ফসল নিয়ে গবেষণা কার্যক্রম পরিচালনা করেছে। প্রতিষ্ঠানের আওতায় রয়েছে 6টি কেন্দ্র, যেমন কন্দাল গবেষণা কেন্দ্র, উদ্যান তত্ত্ব গবেষণা কেন্দ্র, উদ্ভিদ কৌলিক সম্পদ কেন্দ্র, ডাল গবেষণা কেন্দ্র, মশলা গবেষণা কেন্দ্র ও তৈলবীজ গবেষণা কেন্দ্র। তেলবীজ গবেষণা কেন্দ্র একটা খুবই গুরুত্বপূর্ণ একটা কেন্দ্র। এখানে আমরা 9টা তেল জাতীয় ফসল আমরা গবেষণা করে থাকি। এর মধ্যে হলো 5টা হলো আমরা প্রধান তেল জাতীয় ফসল, 4টা হলো অপ্রধান, যেটা মাইনর বলে আমরা বলি। তো যেটুক আমাদের এর মধ্যে সরিষা আমাদের 1 নম্বর প্রধান তেল জাতীয় ফসল, যা 70% এরিয়া কভার করছে। এই সরিষা তেল জাতীয় ফসলের মধ্যে আমাদের 3টা একটা হলো স্বল্পমেয়াদী জাত, মধ্যমেয়াদী, একটা দীর্ঘমেয়াদী। আমাদের যে আমদানি যে করি, মাত্র আমাদের ইন্টারনাল প্রোডাকশন তার চাহিদা 12% আমাদের পূরণ হয়, বাকি 88% কিন্তু আমাদের বাইরে থেকে আমদানি করতে হচ্ছে। তো এই আমরা আমদানি খরচ কমার জন্য আমাদের 3 বছর আমাদের জননেত্রী শেখ হাসিনা আমাদের 3 বছর একটা রোড ম্যাপ দিয়েছে যে আমাদেরকে 3 বছরে 40% উৎপাদন চাহিদা পূরণ করতে হবে। তবে একটা আশার আমাদের একটা সুখবর হলো যে আমাদের 2022-23 সালে যে পরিমাণ জায়গা তাতে 2 লক্ষ হেক্টর এরিয়া বাড়ছে শুধু সরিষারই। তা আরও সুখবর হলো এই বছর যে শুধু সরিষার আমাদের যে স্ট্যাটিস্টিক্স জানা যাচ্ছে যে এইবার 3 লক্ষ হেক্টর আমাদের সরিষার এরিয়া বেড়ে গেছে। তাহলে তো আমরা 88%-এর কথা বলতাম আমদানি, এখানে কি কতটুকু আমদানি কমবে মানে এই অর্জনের কারণে? একটু জাস্ট বাংলাদেশ ব্যাংকের একটা রিপোর্ট আমাদের গত বছরে যে এই যে আমরা 1 বছর যে আমরা অর্জনটা করেছি তার 11.15% আমাদের বৈদেশিক মুদ্রা খরচ কমে গেছে। আচ্ছা, এই তেল ফসল আমদানি থেকে। আমাদের আজকের প্রতিবেদনে আমরা তুলে ধরব বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের তৈলবীজ গবেষণা কেন্দ্রের গবেষণা কার্যক্রম। 80 সালের গোড়ার দিকে তৈলবীজ গবেষণা কেন্দ্রের কার্যক্রম শুরু। 8 হেক্টর জায়গা জুড়ে রয়েছে তৈলবীজ গবেষণা কেন্দ্রের 4টি গবেষণা মাঠ, যেখানে নানা জাতের তৈল ফসলের চাষ ব্যবস্থাপনা, রোগবালাই ব্যবস্থাপনা, সাথী ফসল ইত্যাদি নানাবিধ গবেষণা কার্যক্রম পরিচালনা করা হয়। জাত উদ্ভাবন ও মুক্তায়ন ধারাবাহিক প্রক্রিয়ায় উদ্ভাবিত জাতসমূহ পরবর্তীতে কৃষক পর্যায়ে সম্প্রসারণে সরজমিন গবেষণা বিভাগের হাতে তুলে দেওয়া হয়। সরজমিন গবেষণা বিভাগ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সঙ্গে নিয়ে দেশের বিভিন্ন কৃষি অঞ্চলে প্রদর্শনী ও মাঠ দিবসের মাধ্যমে সম্প্রসারণ কর্মকাণ্ডে ভূমিকা পালন করে। সরেজমিন গবেষণা বিভাগের মাঠ কার্যক্রম তথা মানিকগঞ্জ এলাকার বাড়ি উদ্ভাবিত বাড়ি সরিষা 14, 15, 17 ও 18 এর মাঠ পর্যায়ের ফলাফল নিয়ে একটি প্রতিবেদন দেখেছেন আমাদের আগের একটি অনুষ্ঠানে। আজকের প্রতিবেদনে থাকবে তৈলবীজ গবেষণা কেন্দ্রের মাঠ গবেষণার খণ্ডচিত্র, যেখানে থাকবে চলতি রবি মৌসুমে তৈল ফসল নিয়ে মাঠ গবেষণার বিস্তারিত বিবরণ। আমাদের এখানে যে গবেষণা চলছে, আমরা ইতিমধ্যে সরিষার হাইব্রিড জাত উদ্ভাবন করেছি, সেটি মুক্তায়নের অপেক্ষায় আছে। সূর্যমুখী খাটো জাতের বাড়ি সূর্যমুখী 3 সেটি উদ্ভাবন করেছে। আমাদের তিল আছে বাড়ি তিল 5, এটির আপনার একটা সাদা তিল, তো এটি আমরা কনফেকশনারি সহ বিভিন্ন প্রসেসিং প্রোডাক্ট তৈরি করতে ব্যবহার করতে পারবো এবং বাইরের দেশের এটা রপ্তানির সুযোগ রয়েছে। তেলের কোয়ালিটিও অনেক ভালো। আমাদের দেশে যে তেল জাতীয় ফসলের উৎপাদন হয় সেখান থেকে আমরা মাত্র
20% বা 12% উপর থেকে শুরু করে 20% মতো মেটাতে পারি। সরকারের কর্মপরিকল্পনায় রয়েছে 2025-26 সালের মধ্যে আমরা স্থানীয় উৎপাদন দিয়ে যেন 40% মেটাতে পারি। তো আমরা সেই লক্ষ্যে আমাদের বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট তৈলবীজ গবেষণা কেন্দ্র কাজ করে যাচ্ছে। কেন্দ্রের দেওয়া তথ্য মোতাবেক কেন্দ্র এই যাবৎ তৈল জাতীয় ফসলের 51টি জাত অবমুক্ত করেছে। এর মধ্যে রয়েছে সরিষা 20টি, তিল 6টি, চীনাবাদাম 11টি, তিসি 2টি, গর্জন 1টি, কুসুম ফুল 1টি, সয়াবিন 7টি ও সূর্যমুখী 3টি। এটি তৈলবীজ গবেষণা মাঠে সূর্যমুখীর গবেষণা মাঠ। প্রায় 100 একর জায়গা জুড়ে শেডে চাষসহ নানা রকম প্রযুক্তি ব্যবহার করে গবেষণা মাঠ স্থাপন করা হয়েছে। উল্লেখ্য, জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে সাম্প্রতিক বছরে সূর্যমুখী উপকূলীয় কৃষিতে একটি সম্ভাবনাময় ফসল হিসেবে যুক্ত হয়েছে। তাই দক্ষিণাঞ্চলে প্রচলিত জাতের তুলনায় বাড়ি সূর্যমুখী 3 নিয়ে নানা রকম গবেষণা ও ট্রায়াল কর্মসূচি পরিচালনা করছে তৈলবীজ গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীরা। সূর্যমুখী হলো একটা হচ্ছে মানে খুবই জলবায়ু সহিষ্ণু একটা ক্রপ। এটা মানে হাই টেম্পারেচার সহ্য করতে পারে, লো টেম্পারেচার সহ্য করতে পারে, এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা হলো স্যালানিটি মানে টলারেন্ট একটা ক্রপ। তাই আমাদের ভ্যারাইটি যাবত আপনারা আচ্ছা আমাদের গবেষণা প্রতিষ্ঠান থেকে এই পর্যন্ত 3টি জাত উদ্ভাবন করা হয়েছিল। একটা হলো কিরণী, একটা বাড়ি সূর্যমুখী 2, আর একটা বাড়ি সূর্যমুখী 3। এগুলো বৈশিষ্ট্য আলাদা আলাদা হচ্ছে যে বাড়ি সূর্যমুখী 2 এবং কিরণী দুটি হচ্ছে অনেক লম্বা জাত। আর আমি আগে যেটা বলেছি যে এটা হলো আপনার মানে লবণাক্ততা সহনশীল একটা ফসল। অথবা আমাদের যেহেতু জমি স্বল্প, আমরা কিন্তু মেইন যে আমাদের ক্রপিং প্যাটার্ন সেখানে আমরা আসতে পারতেছি না অন্য ক্রপের কম্পিটিশনের কারণে। আর আমাদের স্কোপটা কোথায়? স্যালাইন বেল্ট রিজিয়নে। আর স্যালাইন বেল্ট রিজিয়নের আরও একটা বিশেষ বৈশিষ্ট্য হলো ঝড়ো হাওয়া। এখন যেহেতু আমাদের জাত দুটো লম্বা, কিরণী এবং বাড়ি জি ভেঙে পড়ে যখন ঝড়ো বাতাস হয়, বিশেষ করে ফেব্রুয়ারি মার্চের শেষের দিকে যে একটা ঝড় হয় তখন ভেঙে পড়ে। আর যেহেতু এটার একটাই ফুল আপনি দেখতেই পাচ্ছেন, এটা যদি ভেঙে পড়ে তাহলে আমার 100% জি ইল্ড লস হয়। তো সেই লক্ষ্যে আমাদের মানে টার্গেট হচ্ছে যে আমরা একটু মাঝারি খাটো থেকে মাঝারি উচ্চতা বিশিষ্ট সূর্যমুখীর জাত উদ্ভাবন করব, যাতে করে এই মুহূর্তে এই মাঠে আপনার কোন কোন ভ্যারাইটিগুলো নিয়ে আপনারা ট্রায়াল দিচ্ছেন? আচ্ছা, এখানে আমাদের নিজস্ব উদ্ভাবিত যে জাত, যেটা বাড়ি সূর্যমুখী 2 বললাম লম্বা, সেটিও আছে, এবং আমাদের যে মানে রিসেন্টলি উদ্ভাবিত খাটো জাত বাড়ি সূর্যমুখী 3 সেটিও আছে, এবং সেই সাথে আমরা বাইরে থেকে আমদানিকৃত কিছু হাইব্রিড যেটা কিনা বাজারে পাওয়া যায়, আমরা সেই হাইব্রিডগুলোর সাথেও এটা কম্পারেটিভ ট্রায়াল দিচ্ছি। এটা আমাদের বাড়ি সূর্যমুখী 2। পাশে আপনি দেখতে পাচ্ছেন এই জাতটা কিন্তু মোটামুটি এই জাতটার চাইতে এটা মিডিয়াম। জি মিডিয়াম। এটা হলো আমাদের খাটো তো আপনাদের এর চাইতে খাটো আছে। জি এই যে পাশেরটাই খাটো। তা আপনি হলো এটা কিন্তু অনেক লম্বা এবং আরো লম্বা হবে, কারণ এই ফুলটা কিন্তু আরো প্রায় 1 ফিট পর্যন্ত লম্বা হবে এই গাছটা। এই কারণে এখন ফুল কিন্তু ডেভেলপমেন্ট কমপ্লিট হয়নি। আর এটা কিন্তু মাঝারি উচ্চতার। আর পাশাপাশি আপনি আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমাদের হাইব্রিড, এটা হলো বাইরে থেকে ইম্পোর্ট করা। এটা কিন্তু দেখেন এখন তার ভেজিটেটিভ যে পিরিয়ডটা সেটা কমপ্লিট হয়নি। তাহলে এখানে দুইটা মেসেজ, একটা হলো গাছের উচ্চতা, আরেকটা হলো ডিউরেশন। আমাদেরকে কিন্তু ডিউরেশনের দিকেও নজর দিতে হবে, কারণ আমাদের ডিউরেশন যত কম হবে তত আমার মানে অন্যান্য যে মানে ক্রপ আছে সেগুলোর সাথে আমি অ্যাকোমোডেট করতে পারবো, অর্থাৎ ক্রপিং প্যাটার্নে আমি যেতে পারবো। আমি তাহলে এই লম্বাটাকে আপনারা অনুমোদন করবেন বা কি আপনাদের? এটা আমাদের অনুমোদিত জাত, কিন্তু এটাই আমাদের প্রথম দিকে তৈরি হয়েছে, এবং আমাদের এটাকে বেস করেই কিন্তু আমরা আগাচ্ছি যে আমরা এর সাথে ছোট জাত দিব এবং হলো আর্লি দিব, এবং ফলনও যেন আমাদের বেশি হয়, সেই লক্ষ্যে আমার জাত উদ্ভাবনের হচ্ছে কাজ। এটা সম্প্রতি আমি আরও একটি জাত দেওয়ার চেষ্টা করছি, যেটা বাড়ি সূর্যমুখী 4 হিসেবে আসবে। তাহলে এই সমস্ত জাতগুলোর মধ্যে আপনি সবচেয়ে বাংলাদেশের প্রেক্ষাপটে বা জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটগুলোতে কোন জাতগুলো নিয়ে আপনারা বিশেষভাবে গুরুত্ব দিচ্ছেন? আমি অবশ্যই খাটো জাত, যেটা আমাদের বাড়ি সূর্যমুখী 3, সেটাকে আমি প্রেফার করব, কারণ একে তো এটা হলো উচ্চতা কম, এটা কি বাড়ি সূর্যমুখী 3, আচ্ছা। এটা উচ্চতা কম, এটা সময় লাগে কম, এবং এটা স্যালাইন টলারেন্ট। কেন্দ্রের ব্রিডার শেখ হাসনা হাবিবের কথায় এটা স্পষ্ট যে প্রতিকূল আবহাওয়ায় বাড়ি সূর্যমুখী 3 নিকট ভবিষ্যতে একটি স্থায়িত্বশীল জাত হিসাবে বিবেচিত হবে। ডক্টর হারুন, তাহলে এই মাঠে আপনারা সূর্যমুখী নিয়ে আমি দেখতে পাচ্ছি কিছু লম্বা জাতও আছে, কিছু খাটো জাতও আছে, আবার কি এক্সপেরিমেন্ট ট্যাপও লাগিয়েছেন। মূলত কি কাজগুলো হচ্ছে গবেষণা মাঠে আপনাদের সূর্যমুখী নিয়ে? আমরা এই মাঠে সূর্যমুখীর অনেকগুলো এক্সপেরিমেন্ট করতেছি। ক্লাইমেট চেঞ্জের জন্য তাপমাত্রা দিন দিন বেড়ে যাচ্ছে। তো তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে
আমাদের যে জাতগুলো আছে, আমাদের যে বিভিন্ন ফসলগুলো আছে, এই বিশেষ করে শীতের ফসলগুলা, এই ফসলগুলো আমাদের প্রচণ্ড রকম হ্যাম্পার হচ্ছে, যেহেতু শীত পাচ্ছে না। তো সেই পরিপ্রেক্ষিতে আমাদের এখন এমন সব জাত নিয়ে আসতে হবে যেই জাতগুলা অধিক তাপমাত্রায়ও ভালো ফলন দিতে পারে। তো এই পরিপ্রেক্ষিতে আপনি দেখতে পাচ্ছেন এই যে আমরা একটা শেড পলিথিন শেড, এই শেডটা দিকে আপনি কি ক্লাইমেট চেঞ্জের প্রভাবটা কি প্রভাবটা কি করবেন? এই পলিথিন শেড দিয়ে আমরা যে এক্সপেরিমেন্ট এখানে সেট আপ করছি সেটা হচ্ছে যে পলিথিন শেডের নিচে তাপমাত্রাটা আটকে যায়। আমরা যদি এখানে তাপমাত্রাটা মেজার করি তাহলে দেখব যে বাইরের তাপমাত্রা তুলনায় এই পলিথিন শেডের ভিতরে তাপমাত্রা প্রায় 3-4 ডিগ্রি বেশি থাকে। দর্শক মণ্ডলী, প্রতিকূল আবহাওয়ায় সেদিন ভারী বৃষ্টিতে বাড়ির সূর্যমুখী টিনের গাছ হেলে না পড়ে দণ্ডায়মান থাকার একটি বাস্তব চিত্র আমরা ধারণ করেছিলাম। ঘণ্টাব্যাপী বৃষ্টির মধ্যেই প্রতিষ্ঠানের মহাপরিচালক ডক্টর দেবাশিস সরকারের সঙ্গে আমাদের দেখা হয় সূর্যমুখী মাঠের শেডের একটি অংশে। ডক্টর দেবাশিস সরকার অতি বৃষ্টিতে বাড়ি সূর্যমুখী টিনের বৈশিষ্ট্য ও তেল ঘাটতি পূরণে সরকারের নানামুখী উদ্যোগে কৃষি গবেষণা প্রতিষ্ঠানের ভূমিকা নিয়ে কথা বললেন আমাদের সঙ্গে। এই গবেষণা মাঠে আছে আমাদের সরিষা, বাড়ি উদ্ভাবিত বিভিন্ন জাতের সরিষা, যেটা মানুষের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। আমরা এখন দাঁড়িয়ে কথা বলছি সূর্যমুখীর একটি মাঠ, এবং এটি বাড়ি উদ্ভাবিত বাড়ি সূর্যমুখী 3। এটি খাটো জাতের একটি সূর্যমুখীর ফসল, এবং এটি মূলত আমাদের উদ্ভাবনটি হয়েছে দক্ষিণাঞ্চলকে ঘিরে। দক্ষিণাঞ্চলে প্রতিকূল অবস্থার মাধ্যমে এই ফসলটিকে এগিয়ে যেতে হয়, তো ফলে এই জাতটি অত্যন্ত জনপ্রিয় অঞ্চলের জন্য। তো আমরা মূলত যেটি করছি যে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করে কিভাবে আমরা ভোজ্য তেলের আমদানি নির্ভরতা আমরা কমাবো। মাননীয় প্রধানমন্ত্রী সে লক্ষ্যে আমাদেরকে কাজ করতে বলেছেন। আমাদের বিজ্ঞানীরা আমাদের ওয়াটার লগিং, ড্রট, স্যালাইনিটি এবং আমাদের যে শর্ট ডিউরেশন যে ভ্যারাইটি, এগুলো নিয়ে আমরা মূলত প্রাধান্য দিচ্ছি আমাদের জাত সরকার। এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে, আমরা শেডের শব্দ পাচ্ছি, এর মধ্যে কি এই ধরনের জাতগুলো সার্ভাইভ করবে? অবশ্যই, কারণ আমি তো বলেছি যে প্রকৃতিকে মোকাবিলা করেই কিন্তু এই জাতগুলো উৎপাদনশীল হচ্ছে। তো এইভাবে আমাদের বিজ্ঞানীরা আমাদের নতুন নতুন জাত উদ্ভাবনের পাশাপাশি আমাদের উদ্ভাবিত জাতগুলোর পারফরমেন্স দেখার জন্য আমাদের সারা দেশে কিন্তু আমরা বিস্তৃত করার চেষ্টা করছি। সূর্যমুখী গবেষণা মাঠ থেকে আমরা যাই সরিষা গবেষণা মাঠে। সরিষার ক্ষেত্রে তৈলবীজ গবেষণা কেন্দ্র টোরিয়া, ক্যানোলা, রাই মিলিয়ে 20টি জাত উদ্ভাবন করেছে। দেশের আবহাওয়া উপযোগী আরও নতুন নতুন জাত এবং হাইব্রিড জাতের সরিষা জাত উদ্ভাবনে গবেষণা কার্যক্রম পরিচালনা করছে তৈলবীজ গবেষণা কেন্দ্র। এখানে আমরা সরিষার জাত উন্নয়নের জন্য বিভিন্ন রকমের ক্রসিং করে থাকি, হাইব্রিড ডেভেলপমেন্টের জন্য ক্রসিং করে থাকি। এই ব্যাগ দিয়ে আমরা হাইব্রিড ডেভেলপমেন্টের জন্য ক্রসিং করে এটা ঢেকে রাখি যেন এখানে অন্য কোনো পোলেন এসে না পড়ে। এটা হলো ক্যানুলা হাইব্রিড। এর তো বাইরে খুব ব্যাপক চাষ হয়। হ্যাঁ, সারা পৃথিবীতে এটা চাষ হয়। এখানে ইউরিক অ্যাসিডের পরিমাণ 1% কম, এবং এটা মানুষের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। কিন্তু আমাদের দেশের মানুষের ধারণা যে সরিষার তেল হলো ঝাঁজ, এটাতে ঝাঁজ হবে না। যত ভালো জিনিস তত ঝাঁজ কম হবে। ডক্টর সেলিম, আপনারা দেখতে পাচ্ছি যে এখানে চমৎকার ফলাফল দেখতে পাচ্ছি। এখানে আপনারা হাইব্রিড নিয়ে ব্যাপক কাজ করছেন, কিন্তু আমাদের দেশের কৃষকেরা কিন্তু ওপি ভ্যারাইটির প্রতি বেশি আকর্ষণ, হাইব্রিডের প্রতি কম। এই সেদিকটা মাথায় রেখে কি আপনারা গবেষণা করছেন? হ্যাঁ, হাইব্রিড যেখানে বড় দান হয় না সেখানে কিন্তু হাইব্রিড সহজে করা যায়। এবং হাইব্রিডে এটার ফলন হলো প্রায় 3.4 থেকে 3.5 পর্যন্ত। তার যদি আমরা ফলনের একটা সূচি দেখি তাহলে টুরি হলো আপনার 1 টন, আর বাড়ি সরিষা 14 হলো 1.5 টন থেকে 2 টন। হাইব্রিড কত হচ্ছে? হাইব্রিড হলো 3 টনের বেশি, অনেক, প্রায় 3000 কেজির উপরে। 3000 কেজির উপরে। ফলে যেই সব এলাকা আমাদের পরে আছে, সেই আপনি জানেন আমাদের ঘাটতি অনেক। এই ঘাটতি পূরণের জন্য সেটা হাইব্রিড হোক নর্মাল হোক, আমাদের টার্গেট হলো এই ঘাটতিকে পূরণ করে আমাদের দেশের অর্থনীতিকে চাঙ্গা করা। আমাদের কাজ হলো কৃষকের চাহিদাকে পূরণ করা। এই যে ক্লাইমেট চেঞ্জের ব্যাপারটা তো মাথায় আপনাদের আছে? অবশ্যই ক্লাইমেট চেঞ্জ, কারণ আমরা হলো ড্রাউটের ব্যাপার, হাই হিটের জন্য আমরা ওয়াইল্ডের সাথে ক্রস করতেছি, ওয়াইল্ড সরিষার সাথে ক্রস করতেছি। তারপরে হলো এই হিট টলারেন্ট ভ্যারাইটি আমরা চেষ্টা করতেছি। তারপরে আরও চেষ্টা করতেছি আমরা যে
ইয়েলো হলে কি হবে আসলে, ইয়েলো হলে তেলের পরিমাণ বাড়বে এবং ইয়েলোগুলো হলো সেলফ পলিনেটেড। তো আমাদের টার্গেট হলো আমরা যেন যে কোনো মূল্যে আমাদের এই তেলের যে ইম্পোর্ট সেটা কমানোর জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি। ডক্টর সেলিমউদ্দিনের কথা সত্যদের যে কথাটি আমরা প্রতিবেদনের শেষ অংশে আপনাদের বলতে চাই, আমাদের দেশে কিন্তু সরিষা ব্যাপকভাবে চাষাবাদ হয়, কিন্তু আমরা যদি পরিসংখ্যান দিই সরিষা চাষের, তাহলে টরি জাতের সরিষাগুলো উৎপাদন হয় হেক্টরে 1 টনের মতো। আর সাম্প্রতিক সময়ে বাড়ি সরিষা 14 এবং 15, 18 যেগুলো চাষাবাদ হচ্ছে সেগুলো উৎপাদন হচ্ছে প্রায় 2 টনের কাছাকাছি। আর সেলিমউদ্দিন যে কথাটি বলেন যে হাইব্রিডে কাজ করছেন এবং হাইব্রিডে তার উৎপাদন পাচ্ছেন, এই যাবৎ যা পেয়েছেন তার প্রায় 3 টনের উপরে। সুতরাং এর একটি আশাব্যঞ্জক ঘটনা। যদি বাংলাদেশে আগামীতে যদি এই হাইব্রিড সরিষার সম্প্রসারণ করা হয়, তাহলে কিন্তু কৃষক ভাইরা আপনারা 3 গুণ ফলন পাবেন। আজ এ পর্যন্তই। আমাদের আগামী অনুষ্ঠানগুলো দেখবার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের মাটির মানুষ। সকলকে ধন্যবাদ।